এই কোশ্চেনটা আলোচনা হয়েছিল না লাস্ট ক্লাসে? ডিস্টিংগুইশ বিটুইন চেকস এন্ড বিল অফ এক্সচেঞ্জ আলোচনা হয়েছিল না লাস্ট ক্লাসে? জি স্যার, এই শীটটা শেষ হয়েছে। আচ্ছা ঠিক আছে স্যার, এটা শেষ হয়েছে, ইয়ার কোশ্চেনে যেতে চাইছিলেন স্যার আজকের ক্লাসে। দেখেন তাহলে জুনের 2017 আসছিল, what are the consequences of breach of condition and warranty according to the Sales of Goods Act? Sales of Goods Act এর মতে আপনার যদি কন্ডিশন ব্রিচ হয় তাহলে পরিণতিটা কি, আর ওয়ারেন্টি যদি ব্রিচ হয় তাহলে পরিণতিটা কি? The consequences of breach of condition: if a condition to a contract of sale is broken, there may arise a right to avoid the contract. তাহলে কন্ট্রাক্ট আপনি অ্যাভয়েড করতে পারবেন। Where either party to a contract of a sale avoids the contract before the date of delivery, the other can claim for damages for the breach of contract. সেই আর যদি যে কোনো পার্টি যদি কন্ট্রাক্ট অফ সেল অ্যাভয়েডস করে কন্ট্রাক্টটা ডেট অফ ডেলিভারির আগে, তখন যেহেতু একটা পার্টি কন্ডিশনটা ভাঙলো, সেই ক্ষেত্রে আদার ক্যান ক্লেম ফর ড্যামেজেস ফর দ্য ব্রিচ অফ কন্ট্রাক্ট। কন্ট্রাক্ট ভাঙার কারণে ওই আদার পার্টি ড্যামেজের জন্য ক্লেম করতে পারবে। এরপর হচ্ছে দ্য কনসিকুয়েন্সেস অফ ব্রিচ অফ ওয়ারেন্টি হইলে কি হয়? Breach of warranty gives a right to claim for damage শুধু, but not gives a right to reject the goods. Goods reject করার রাইটটা দিবে না, কারণ ওয়ারেন্টি ছিল একটা এডিশনাল অ্যাটাচমেন্ট আর কি কন্ট্রাক্ট অফ সেলে, সেটা কিন্তু মেইন না, মেইন হচ্ছিল কন্ডিশন। Under certain circumstances, a breach of condition is to be treated as a breach of warranty. কারণ হচ্ছে কন্ডিশন যেহেতু মেইন এলিমেন্ট, ওইটা ভাঙলে অটোমেটিকলি সেকেন্ডারি এলিমেন্ট যেটা ওয়ারেন্টি ওইটা অটোমেটিকলি ভেঙে যাবে। Where there is a breach of warranty by the seller, সেলার যদি ওয়ারেন্টি ব্রিচ করে, the buyer is not entitled to avoid the contract, করতে পারবে না, পুরো অ্যাভয়েড করতে পারবে না কন্ট্রাক্টটা। He can claim for such breach of warranty, যে ওয়ারেন্টিটা ব্রিচ হয়েছে ওইটার জন্য শুধু ক্লেম করতে পারবে। ক্লিয়ার? একদম ক্লিয়ার স্যার। তারপর দেখেন প্রপার্টি অফ গুডস ওয়েন পাসেস ফ্রম দ্য সেলার টু দ্য বায়ার, এটা মনে হয় আগেও আলোচনা করছি, তারপরে একটু করে দিই যদি ওই আগের ক্লাসগুলোতে কোনো স্টুডেন্ট না থেকে থাকে। গুডস এর প্রপার্টিটা কখন পাস হয় সেলার থেকে বায়ারের কাছে? দ্য প্রপার্টি অফ গুডস পাসেস from the seller to the buyer in a contract for a sale of goods under the following circumstances: uncertain goods এর ক্ষেত্রে, where there is a contract for the sale of uncertain goods, property in the goods is not transferred to the buyer unless or until the goods are ascertained. তাইলে যদি আনসার্টেন গুডস এর ক্ষেত্রে আমরা বলছিলাম, মনে আছে এটার এক্সাম্পল? আনসার্টেন গুডস এর এক্সাম্পলটা বলেন তো আবার। মনে নেই স্যার? যদি আমি আমার শোরুম থেকে একটা গাড়ি বিক্রি করি, কোন গাড়িটা বিক্রি করব নির্দিষ্ট না করা থাকে, ওই অনির্দিষ্ট গাড়িটাই হলো আনসার্টেন গুডস স্যার। এছাড়াও স্যার ওই ফলের ক্ষেত্রে একটা ছিল মনে হয়, গাছ এরকম একটা ছিল। এইখানে যেটা এক্সাম্পল ছিল এটা মানে ঘোড়ার ছিল, 10টা ঘোড়ার মধ্যে যে কোনো একটা বিক্রি করবে, কিন্তু কোনটা স্পেসিফাই করা নাই। আর যখনই স্পেসিফাই করা হবে তখনই সাথে সাথে এটা পাস হবে,
সেজন্য বলতেছে সার্টেন হওয়ার আগ পর্যন্ত, না হওয়া পর্যন্ত প্রপার্টিটা ট্রান্সফার হবে না বায়ারের কাছে। আর specific goods, when there is a contract for the sale of a specific goods, the property in the goods is transferred to the buyer when the contract is made. Contract made হওয়ার সাথে সাথেই এটা ট্রান্সফার হয়ে যাবে। When goods are to be measured and tested, when there is a contract for sale of a specific goods and the seller is bound to measure, test and do some other act related to the goods for the purpose of ascertaining the price, the property does not pass until such act is done. ওই ধরনের এগুলো যতক্ষণ পর্যন্ত ডান হচ্ছে না ততক্ষণ পর্যন্ত ট্রান্সফার হয় না, আর এগুলো যদি ডান হয়ে যায় তাহলে অটোমেটিক্যালি ট্রান্সফার হয়ে যাবে। তারপর হচ্ছে ডেলিভারি টু দ্য ক্যারিয়ার, when is the contract, the seller delivers the goods to the buyer or to a carrier for the purpose of transferring the goods to the buyer, তখন যখন ক্যারিয়ারের কাছে বা বায়ারের কাছে ডেলিভারির জন্য দিয়ে দিবে তখনও দ্য প্রপার্টি পাস হয়ে যাবে বায়ারের কাছে। যেমন ফর এক্সাম্পল, এক্স সেন্ড সার্টেন গুডস টু ওয়াই ফর ডেলিভারি টু ডব্লিউ, ডব্লিউ কে ডেলিভারি করার জন্য এক্স ওয়াই এর কাছে সেন্ড করছে, দ্য প্রপার্টি পাস টু ডব্লিউ, তখন প্রপার্টি ডব্লিউ এর কাছে পাস হয়ে গেছে as soon as the goods are handed over to the carrier ওয়াই, ওয়াই ক্যারিয়ারকে যখন হ্যান্ডেড ওভার করে ফেলা হয়েছে তখন এই প্রপার্টিটা পাস হয়ে গেছে ডব্লিউ এর কাছে। তারপর নেক্সট পয়েন্ট হচ্ছে গুডস সেন্ট অন অ্যাপ্রুভেল, when goods are delivered to the buyer on approval or other similar acts, the property passed from the seller to the buyer, যখন গুডসটা ডেলিভারি করা হয় বায়ার অ্যাপ্রুভেলের জন্য অথবা আদার সিমিলার অ্যাক্টস এর জন্য, তখনও প্রপার্টি পাস হয়ে যায় সেলার থেকে বায়ারের কাছে। ছিল টোটাল 5টা পয়েন্ট যেগুলো দিতে পারবেন প্রপার্টি অফ গুডস কখন পাস হয় ফ্রম দ্য সেলার টু দ্য বায়ার। কোনো কোশ্চেন আছে? না স্যার। এটা আমরা আলোচনা করছিলাম, হোয়াট ইজ দ্য পজিশন অফ সেলার হু হ্যাজ বিন পার্টলি পেইড। আচ্ছা, ওইটা ছিল পুরোটা আনপেইড মনে হয়, তাহলে একটু দেখে আলোচনা করি। A seller who has been partly paid is also considered as an unpaid seller for part unpaid. একটু ডিফারেন্ট আছে এটা, ওই আমরা ওখানে আগের শীটগুলোতে যেগুলো পড়ছিলাম সেখানে ছিল আপনার ওইটা আনপেইড, আর যেটা পার্টলি পেইড সেটাও বলা হচ্ছে কনসিডার করা হবে আনপেইড সেলার হিসেবে, কারণ হচ্ছে একটা অংশ এখনো পে করা হয়নি। Therefore, unpaid seller is one who has not received the whole of the price. Whole price না পারলেও unpaid বলতে পারবেন। He has received payment in the form of bill of exchange or negotiable instrument which is dishonored. সে বিল অফ এক্সচেঞ্জ ফর্মে পেমেন্টটা রিসিভ করছে এবং নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট পাইছে which is dishonored, যেটা dishonored হয়েছে, তাও তাকে unpaid seller বলতে পারবেন। The rights of unpaid seller or partly paid seller against his goods are explained below. The unpaid seller of goods is entitled to retain the possession of goods until receive the whole payment in the following cases. Whole payment না পাওয়া পর্যন্ত নিম্নোক্ত কেসের ক্ষেত্রে possession of goods টা রিটেইন করে রাখতে পারবে seller of goods, where the goods have been sold on credit but the terms of credit has been expired. ক্রেডিটে সেল করা হয়েছে কিন্তু এরপর ক্রেডিট টার্মটা এক্সপায়ার্ড হয়েছে, যেহেতু আপনি পান নাই সেই ক্ষেত্রে আপনি পজিশনটা ধরে রাখতে পারবেন। Where the buyer becomes insolvent যদি হয়ে যায় সেই ক্ষেত্রে আপনি পজিশনটা ধরে রাখতে পারবেন। The seller lien is not applicable in the following cases. তবে সেলার্স এর লিয়েনটা নিম্নোক্ত কেসের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল হবে না। দেখেন, lien can be exercised for non-payment of prices for not for any other charges.
আপনি ধরে রাখতে পারবেন শুধুমাত্র প্রাইসটা যদি পেমেন্ট না দিয়ে থাকে সেই ক্ষেত্রে। যদি প্রাইসের সাথে রিলেটেড অন্য কোনো চার্জ থেকে থাকে, সেইটা যদি পেইড হয়ে না থাকে, সেই ক্ষেত্রে আপনি রিটেইন করে রাখতে পারবেন না গুডস এর পজিশনটা। For example, the seller cannot claim lien for go down charges which he had to incur for storing the goods. হয়তো আপনার সেলের সাথে তখন একটা কন্ডিশন ছিল যে আপনি সেলস এর প্রাইসের পাশাপাশি গোডাউনের চার্জটাও আপনাকে সে দিবে। তো সেই ক্ষেত্রে যদি সে গুডস এর প্রাইসটা দিয়ে দেয় আর গোডাউন চার্জটা না দিয়ে থাকে, সেই ক্ষেত্রে আপনি গুডস এর পজিশনটা ধরে রাখতে পারবেন না, গুডসটা দিয়ে দিতে হবে। হয়তো গোডাউন চার্জের জন্য তার কাছে পরবর্তী ক্লেম করতে পারবেন। লিয়ান উদানি কি মিন করে লিয়ান? হ্যাঁ, লিয়েন লিয়েন হচ্ছে ওই গুডস এর উপর আপনার অধিকারটা আর কি। ওকে স্যার। The seller can waive the lien if he is desired. এক্ষেত্রে বলা হচ্ছে মানে আপনার লিয়েনটা ছেড়ে দিতে হবে যদি এটা পুরোটা ক্লিয়ার করে আর বলা হয় না। দ্যাট মিনস হচ্ছে ফুল প্রাইসটা যদি আসলে দিয়ে দেওয়া থাকে তাহলেও লিয়েনটা সে ছেড়ে দিতে হবে, সেই ক্ষেত্রে সে আপনার পজিশনটা ধরে রাখতে পারবে না। The right of stoppage in স্যার transit. তাহলে তো ওই লাইনটা ক্লিয়ার হলো না স্যার। কোনটা কোনটা? The seller can waive the lien if he desired. He is desired. সেলার যদি মানে চায় যদি তাহলে সে সে করতে ইচ্ছা পারে। করে, যদি সে ইচ্ছা পোষণ করে তাহলে the seller can waive। মানে এখানে কি ওয়েভ মানে কি স্যার? এখানে বলতে যাচ্ছে কোনো কিছুকে মুক্ত করা বা চার্জ মুক্ত করা। লিয়েনটা ছেড়ে দেওয়া মানে অধিকারটা ছেড়ে দেওয়া। সেলার যদি নিজেরটা নিজে ছেড়ে দিতে চায় তাহলে পারবে। হ্যাঁ হ্যাঁ, যদি ইচ্ছা করে সেলার ছাড়তে পারে আর কি। সেই ক্ষেত্রে খালি এখানে কোনো তাহলে এই পয়েন্টের সাথে কি মানে না, মালিক যদি চায় যে আমি ধরে রাখবো না, সে যদি ইচ্ছা করে তাহলে সে ছাড়তে পারে, ওখানে বলার কিছু নাই। মানে এই কথাটার সাথে প্রশ্নের কি মানে রিলেটেড? বলা হচ্ছে যদি টাকা অর্ধেক পেমেন্ট করে, এখন মালিক যদি মনে করে যে আমি মালটা ছাড়বো না, তাহলে নাও কোথাও ছাড়তে পারে। এখন বলতেছে মালিক যদি মনে করে না আমি অর্ধেক পেমেন্ট করছে, সম্পূর্ণ মালটা আমি ছেড়ে দিব, তাহলে সে তার অধিকারটা রক্ষণ করে যে সে চাইলে সম্পূর্ণ মালটা ছেড়ে দিতে পারবে। মালটা তো তারই, মানে সেই তো সেলার, সেই তো বিক্রি করতেছে। হ্যাঁ, সে বিক্রি করতে সে চাইলে ছেড়ে দিতে পারবে। এটা হইতে পারে যদি ধরেন প্রাইসের 50% ধরেন, 80% ধরেন, 20% ধরেন, যেটাই পাওয়া যাক না কেন, তার দিক থেকে যদি কোনো সমস্যা না থাকে তাহলেও কিন্তু সে ছেড়ে দিতে পারে, সে যদি ইচ্ছা করে। স্যার এই পয়েন্টটা না দিলেও তো সমস্যা নাই, যেহেতু একটু লুজ পয়েন্ট মনে হচ্ছে এটা। জি, এটাই তো মনে হচ্ছে এটার সাথে মানে এটা ঠিকই আছে, কারণ আমি এখানে বলাই আছে উপরে যেহেতু আইনের দ্বারা সেলারের অধিকারটা অ্যাপ্লিকেবল না, তো সে যদি নিজেই ইচ্ছা করে যে মানে সে ছেড়ে দিবে, তাহলে তো তার অধিকার ওখানে রাখার দরকার নেই, সে নিজেই তখন ছেড়ে দিবে অধিকারটা। যদি বিনা পয়সাও ছেড়ে দেয় তাও তো কিছু করার নাই। না ঠিক আছে, যিনি প্রশ্ন করছেন বা আমি ওনার সাথে একমত, যেহেতু এখানে অ্যাক্টের দ্বারা অনেকগুলো ডিফাইন করছে, আমি ছেড়ে দিলে তো উপরের গুলো আমি মানবো না। আমি আইন যেহেতু আমি যদি স্যাক্রিফাইস করি স্যালারি হিসেবে, আমি সবই ছাড়তে পারি। তো এই জন্য বললাম যেহেতু অ্যাক্টের প্রেক্ষাপটে লাস্টের ইয়াটা একটু লুজ মনে হচ্ছে। লুজ না, এটা হচ্ছে আপনার ওই তার হাতে অপশনটা, কিন্তু রাইট স্যার, এটা তো ঐচ্ছিকভাবে যে কেউ কিছু করতে পারে। এটা তো স্যার সম্পূর্ণ তার ব্যাপার, কিন্তু যেহেতু ইচ্ছা, কিন্তু ল তো আর ইচ্ছা না স্যার, ল তো ল। হ্যাঁ, আমি এখানে আমার কাছে খটকা লাগতেছে। ল তো ল ঠিক আছে, কিন্তু এখানে তো রাইট আছে তার, এটা বোঝানো। আমার ইচ্ছাটা তো লর ভিতরে দিতে পারি না, মানে যেহেতু এখানে লর কথা বলা হচ্ছে, সেখানে আমি বলতেছি দ্য সেলার ক্যান ওয়েভ দ্য লিয়েন ইফ হি ডিজায়ার। যদি সে ইচ্ছা করে তাহলে তার লিয়েনটাকে, তার মানে অধিকারকে সে অধিকারটা ছেড়ে দিতে পারে। এইটাই ল, লতেই সুযোগ আইন আপনাকে সুযোগ দিচ্ছে যে আপনি চাইলে ছেড়ে দিতে পারবেন, এটা আপনাকে আইন সুযোগ দিচ্ছে। হ্যাঁ, এটাই ল, এটাই ল। ওকে, তাহলে ঠিক আছে।
আরো অন্য কেউ চাইলে অংশগ্রহণ করতে পারবেন এটাতে, আর কেউ কিছু বলবেন? না স্যার, আপনি কিছু বললে ভালো হতো। না এটা ঠিক আছে, এই পয়েন্টটা একটু স্যার সম্প্রদান কারক মনে হচ্ছে তো সেই জন্য। তো অনেকেই তো আলোচনা করে অনেক কিছু উঠে আসছে তো। কারণ স্যার এখানে অপশন থেকে যায় স্যার, যে the seller can waive the lien if he desires. সাপোজ পার্শিয়ালি পেমেন্ট পে মালটা ছেড়ে দিল, সে কিন্তু রিস্ক থেকে যায়, সে পেমেন্ট নাও পেতে পারে। স্যার আমরা আরেকটা জিনিস করেছিলাম যে যদি আমরা কন্ডিশন যদি ভায়োলেট করি, কিন্তু যার কাছ থেকে ভায়োলেট হয়েছে বিপরীত পক্ষ যদি ধরে যে এটা সমস্যা নাই, তখন কিন্তু এটা ওয়ারেন্টি হয়ে যায়। অতএব ওই বিপরীত পক্ষের ইচ্ছার উপর অনেক কিছু ডিপেন্ড করে। এটাও তো আমরা আগে কয়েকটা প্রশ্নে পড়ছিলাম স্যার। না এখানে আপনি বিপরীত পক্ষের কথা বলতেছেন না, এখানে কিন্তু মানে সেলারের ইচ্ছার কথা বলতেছেন। হ্যাঁ, সেলারের ইন্টেনশনটাকে ফোকাস করছে। স্যার পেইড করে নাই তো বিপরীত পক্ষ, আনপেড সেলার পেমেন্ট পায় নাই তো বায়ারের কাছ থেকে, ঠিক না? তো যেহেতু সি অপশনটা পড়লেই আর কি বোঝা যাচ্ছে বিষয়টার সাথে প্রাসঙ্গিকতা আসতেছে। সির অপশনে তো 1 আর 2 দিছে, ওইখানের সাথেই কথাটা মানে অ্যাপ্লিকেবল বোঝা যাচ্ছে যে বিষয়টা মানে কিছুটা প্রাসঙ্গিকতা আসতেছে। মানে ওইটা বলতেছে সে যদি স্বেচ্ছায় ছেড়ে দেয় তাইলেও কিন্তু তার লিয়েনটা আর অ্যাপ্লিকেবল হবে না, সেটা বলতেছে। হ্যাঁ সেই ক্ষেত্রে স্যার ঠিক আছে, সমস্যা নাই, বুঝতে পারছি। আর যে কোনো বিষয় দেখবেন মানে সহজভাবে চিন্তা করতে হবে। আসলে বেশি যদি আমি ক্রিটিক্যালি আপনার চিন্তা করি তাহলে কনফিউশন বেশি অ্যারাইজ হবে। যেটা হয়তো ল এর ক্ষেত্রে এত সমস্যা হবে না, সেটা আপনারা বেশি সমস্যায় পড়বেন ট্যাক্সের ক্ষেত্রে। ট্যাক্সের মধ্যে কিন্তু একই কথা কয়েকটা জায়গায় বিভিন্ন ভাবে দেওয়া আছে, যে রুলস এর মধ্যে, শিডিউলের মধ্যে এবং সেকশনের মধ্যে। তখন দেখা যায় যদি বেশি আপনার কনফিউশন বা অ্যানালাইসিস করা হয় তাহলে ওখানে কনফিউশন অ্যারাইজ হয়ে এটা আনসার করতে সমস্যা দেখা দেয়। এরকম অনেকগুলো কেস দেখা গেছে যে যাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে পাস করতে ওদের সমস্যা হয়ে যায়। কারণ হচ্ছে আপনি যখন 3-4 অ্যাঙ্গেলের মধ্যে বিভিন্ন কনফিউশন অ্যারাইজ করবেন তখন আর আপনার কনফিডেন্টটা গ্রো হবে না। তো সেই ক্ষেত্রে কোনো জিনিস একটু সিম্পল ভাবে চিন্তা করে ছেড়ে দিতে হবে। জি স্যার ঠিক আছে। The right of stoppage in transit. When the buyer of goods become insolvent and the goods are in transit to the buyer, the seller has the right to stoppage in transit. এটা এগুলো পড়ছিলাম আমরা। The following point is to be noted when applying the rights of stoppage in transit. যখন আমরা অ্যাপ্লাই করব তখন নিচের এই 3টা পয়েন্ট একটু মাথায় রাখতে হবে। সেটা হচ্ছে the goods are considered as is in transit from the time these are delivered to the carrier to the time these are delivered to the buyer or his agent. মানে ট্রানজিটের ডিফাইন করছে, ডেফিনিশন এটা। হ্যাঁ ওই বায়ার বা এজেন্ট না পাওয়া পর্যন্ত আর কি, আসলে মানে ডেলিভার্ড হয়েছে কিন্তু এটা তো ট্রানজিট ধরে নিতে হবে যতক্ষণ পর্যন্ত ওরা রিসিভ করতেছে না, এর আগ সময় পর্যন্ত। তারপর the rights of establishing transit comes to an end when the goods are delivered to the buyer or on his agent. ওই যদি ধরেন বায়ার আর এজেন্ট, এখানে ডেলিভার বলতে আসলে রিসিপ্টটাই বোঝাচ্ছে, যদি ওরা ওখানে পেয়ে যায় তাহলেও কিন্তু আর আপনি এটা স্টপ করতে পারবেন না, বেসিক সেন্স দিয়ে বলতেছি আর কি। When a part delivery has been made, the remainder of the goods can stop in transit. তাও একটা অংশ হয়তো মেড অর্থ রিসিভ করে ফেলছে আর বাকিটা হয়তো পথে আছে, ওই বাকিটা আপনি করতে পারবেন। দুই নাম্বারটা কি মিন করছে একটু বলুন প্লিজ। The right of stoppage in transit comes to an end when the goods are delivered to the buyer or his agent. এটা ডেলিভার্ড বলতেছে কিন্তু কথা হচ্ছে ট্রানজিট বলতে আমরা কি বুঝতেছি আসলে? ট্রানজিট বলতে বুঝতেছি যে এটা পথে আছে, ঠিক না? মানে রিসিভের পূর্ব মুহূর্ত বলতে রিসিভটাই বোঝাচ্ছে। বুঝছেন? যখন ওরা রিসিভ করে ফেলবে অথবা ওদের কাস্টডিতে চলে যাবে তখন রাইট অফ স্টপেজ ইন ট্রানজিট কিন্তু এন্ড হয়ে যাবে, তখন তার আপনি কিছু করতে পারবেন না। ঠিক আছে জি স্যার ঠিক আছে। আর হচ্ছে যেটা হচ্ছে পার্টলি মানে পার্টলি কোসা আর পার্টলি পথে আছে, ওই পার্টলিটাই করতে পারবেন, পুরোটা তো আর আপনি করতে পারবেন না স্টপেজ।
সহজ কথা, যখন তাদের অনুকূলে চলে গেছে, কিছুটা একদম মানে শেষের তাদের দিকে চলে গেছে, control-এ। তখন আমি যদি স্যার আমি আমার রাইটটা খাড়া করতে চাই, তখন তার কাজ হবে না স্যার। হ্যাঁ মানে স্যার যদি বিড়ালের হাতে যদি মাছের খালি চলে যায়, তখন তো আর আমি রিটার্ন আনাটা বড় কষ্ট হয়ে যাবে। বিষয়টা আর মানে কি মোট এরকম। কথা হচ্ছে মানে ওর কন্ট্রোলে যদি চলে যায় তখন আর আপনি হ্যাঁ, কন্ট্রোল দিতে পারবেন না এটা। সেটা আর কি নিয়ন্ত্রণ আনতে পারাটাই আসলে ভুল হবে, নিয়ন্ত্রণ আনাটাই ভুল হবে। যাবে না আর কি, যাবে না। তখন সে তার অধিকার খাটাবে তো। জি স্যার। The right of resale when the buyer of goods becomes insolvent and the goods are not in transit. যদি ট্রানজিটও নাই এবং বায়ার ইনসলভেন্ট হয়েছে, তখন unpaid seller who has retained the possession of the goods and can resell the goods as following condition. If the goods are perishable in nature, যদি হয়, the seller can resell the goods without any notice to the buyer. বায়ারকে কোনো নোটিশ দেওয়ার দরকার নাই যদি পেরিশেবল হয়ে থাকে, কারণ যেহেতু এগুলো as early as possible বিক্রি করা লাগবে। আর হচ্ছে in other cases the seller send a notice দিতে হবে বায়ারকে before resell the goods, calling him to pay the price with a reasonable time দিতে হবে একটু পে করার জন্য। যদি পে করতে fails হয় the buyer within that limit, the unpaid seller can resell the goods, তখন শুধু রিসেল করতে পারবে। ওকে স্যার। আচ্ছা, কোশ্চেনটাতে হোয়াট ইজ দ্য পজিশন বলছিল সেলারের। আচ্ছা, এগুলো হচ্ছে যে মানে পজিশন, তারপর দিছে আরেকটা বায়ার এগেইনস্টে তার কি কি রাইট এক্সারসাইজ করতে পারবে এটাও দিছে। পজিশনের ভিতরে এগুলো ইনক্লুডিং আছে নাকি স্যার? পার্সোনাল ম্যাটার আছে, তারপরও মানে আলাদাভাবে হাইলাইট করতে পারি। যেমন ক্লেম ফর, আমরা ওই কি কি করতে পারবে মানে এটা বুঝাইছিল আসলে তার রাইট গুলাই তিনটা জায়গায় মানে রাইট। হ্যাঁ, আর এরপর এটাও এডিশনাল রাইট আর কি, মানে স্পেসিফিক। এতক্ষণ আমরা বলছি কি মানে এটা ছিল আপনার গুডস এর এগেইনস্টে, বুঝছেন, আর এখন হচ্ছে আপনার বায়ারের এগেইনস্টে তার কি কি রাইট। ও এগুলো আমরা আগের কোশ্চেনটা তো বলছিলাম, ওখানে হাইলাইট করা আছে এগেইনস্ট দ্য গুডস এগেইনস্ট দ্য বায়ার। Claim for the per price when under a contract of sale the goods has been passed to the buyer and the buyer refuses to pay for the goods according to the terms of the contract, the unpaid seller can claim for the price of the goods. About a claim for non-acceptance, so when the buyer wrongfully refuses to accept or pay for the goods and pay, the seller can claim করতে পারবে non-acceptance এর জন্য। Claim for a special damage can claim for any special damage which can be recoverable according to the law. হিসেবে স্পেশাল কোনো ড্যামেজ থাকলে এগুলো ক্লেম করতে পারবে। ক্লিয়ার তো? জি স্যার। এই কোশ্চেন গুলা কিন্তু আর ওই চ্যাপ্টার ওয়াইজ নাই, আসলে এটা সিরিয়ালি হয়তো সাজানো হয়েছে। এখানে আপনার তিনটা জিনিস কভার করবে প্লাস আরো একটা জিনিস কভার করবে, যেটা হচ্ছে ট্রেডমার্ক আর ওই রিলেটেড যে কয়টা কোশ্চেন আমরা এখানে পাবো, আর পাবো আরবিট্রেশন পাবো, ওই নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট পাবো, আর হচ্ছে কন্ট্রাক্ট অফ সেল পাবো। তার মানে চারটে স্যার? হ্যাঁ, চারটা। মানে কমার্শিয়াল পার্টের টোটাল কত আনসার করা লাগে? 40 না? এমনিতে স্যার আপনি ট্রেডমার্ক আর মানে এটা করার নাই, মানে আরবিট্রেশন এটা আলাদাভাবে দেখান নাই। দেখাচ্ছেন মনে হয়। আরবিট্রেশনটা বলছি, দেখাইছে। আরবিট্রেশনটা বলছি, শুধু ট্রেডমার্ক রিলেটেড 4-5টা আছে কোশ্চেন, এগুলো এখানে দেখে নিব। আর এর বাইরেও যদি রিসেন্টলি কিছু এসে থাকে তাহলে আপনারা একটু ট্রেডমার্ক অ্যাক্ট থেকে নিয়ে নিতে হবে আর কি। এটা দেখেন, এটা একটু পরে নি। সেটা বলতেছে হাউ ডাজ negotiable instrument differ from transferable document like share and stock. Share and stock যেটা আছে এটা হচ্ছে কি ডিফার করে। It is obvious that in English law there is some confusion in the use of the terms transferable and negotiable.
the distinction between the transferable and negotiable instrument is that a document is transferable when it can be transferred by one person to another, passing to the transferee the rights of original holder, but no more. While a negotiable instrument can give to the transferee rights that are better or greater than the right of the transferor, provided that consideration is given for the transfer. Therefore, only negotiable instruments are an exception to the rule that nobody can transfer to another person more rights than he has. স্যার এখানে বলবো কিছু? হ্যাঁ বলবেন অবশ্যই। আমরা একটু মাথায় নিতে আগে ওই আমরা একটা কোশ্চেন বলছিলাম না যে নেগোশিয়েবল নট নেগোশিয়েবল হলে কি হতো যেটা? জি স্যার জি স্যার এটা একটু বলেন তো আগে। একটা বলছিলাম না যদি নট নেগোশিয়েবল মানে ক্রসের ভিতরে যদি লেখা থাকে নট নেগোশিয়েবল তাহলে এটা কি বুঝাইতো? স্যার এটা একটা বলছিলেন স্যার নেগোশিয়েবল হলে হোল্ডার ইন ডিউ কোর্স হলে এটা বেস মানে বেটার ইয়া দিবে, টাইটেল দিবে যে এটা রিসিভ করবে। আর বলছেন নট নেগোশিয়েবল যদি হয় তাহলে এটা বেস্ট টাইটেল পাবে না, এরকম একটা কথা স্যার বলছিলেন। যদি কোনো ডিফেক্ট কোনো একটা স্টেজে থেকে থাকে তাহলে সেটার জন্য আর ক্লেম করতে পারবে না। জি স্যার, যদি এটার যে যার কাছ থেকে পাইছে সে যদি ডিফেক্ট হয়, যদি নট নেগোশিয়েবল লেখা থাকে তাহলে ওই যে ওইটা সে ডিফেক্টই পাবে। আর যদি ওইটা না থাকে তাহলে ট্রান্সফারি যত ইয়া থাক যে পাবে আর কি ট্রান্সফারি সে বেটার রাইটে কোনো সমস্যা হবে না। জি স্যার, তা সে বেস্ট রাইট পাবে। আচ্ছা, আর এখন বলতেছে এখানে ট্রান্সফারেবল আর নেগোশিয়েবলের মধ্যে মানে ডিফারেন্সটা বলেন এখন। স্যার এখানে ওই যে বলছে শেয়ার বা স্টক এগুলি ট্রান্সফারেবল, বাট নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট বলতেছে যে শেয়ার স্টকে আপনি যখন ট্রান্সফার করবেন যা রাইট আছে ওই ঠিক সেম ভাবেই পাবে, কিন্তু বেস্ট যে পাবে যদি ডিফেক্টও হয় ওইটা যে বেস্ট পাবে ওইটা নেগোশিয়েবল ক্ষেত্রে সে মানে বেটারটা পাবে, মানে কোনো ডিফেক্ট পাবে না। বাট শেয়ারের ক্ষেত্রে যা আছে তাই, ওখানে হোল্ডার ইন ডিউ কোর্স মানে বেস্ট টাইটেল যেটা ওইটা পাবে না স্যার, এটা বলছি। তাই কিন্তু নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট হলো আমার বেসিক যেটা চেক, প্রমিসরি নোট বা বিল অফ এক্সচেঞ্জ। এই তিনটা, হ্যাঁ এই তিনটা। ট্রান্সফারেবল ডকুমেন্ট হলো শেয়ার, স্টক, লাইক শেয়ার বা স্টক। জি এখন এই দুটোর মধ্যে কিভাবে ডিফার করে এই ফ্যাক্টর মনে এটা মিন করছে। জি স্যার, এখানে বলছে যে ওই যে যারা রিসিভ করবে ডিউ কোর্স এই দুইটা ডকুমেন্ট একটা একটা থেকে কিভাবে আলাদা করে, এটা একটু সহজ ভাবে হয়তো দেখতে হবে। এটা নিয়ে মানে একটু ইয়াভাবে দিছি এটা। ওইটা তো শেয়ার স্টকের ক্ষেত্রে তো আমাদের এক্সপেরিয়েন্স আছে যে আমরা কিভাবে এটা কেনা বেচা করি বা ট্রান্সফার করি, ঠিক না? স্যার ওই এখানে তো ওখানে বলা আছে যে ট্রান্সফার ইজ দ্য রাইট অফ দ্য অরিজিনাল হোল্ডার বাট নট মোর আর কি। নরমালি অরিজিনাল হোল্ডার যা মানে যা থাকবে ওই শেয়ার বা স্টকের ক্ষেত্রে ট্রান্সফার করলে যে পাবে সে একই রকম পাবে, বাট নেগোশিয়েবল ক্ষেত্রে বলছে বেটার। একটু ক্লিয়ার করি, the distinction between transferable and negotiable instrument is that a document is transferable when it can be transferred by one person to another, তাহলে যার কাছে দিল passing to the transferee the rights of the original holder but no more, তাহলে সেই ক্ষেত্রে হচ্ছে ওই শেয়ার যতটা বা যত লটের বা যতটুকু ভ্যালুর অতটুকুই জাস্ট ট্রান্সফার হয়েছে আর কি। আর আসলে কোন ভ্যালুটা পাবে সেটা তো নির্ভর করবে সে যে দিন এটা ট্রেড করবে সেটার উপর। জি স্যার, ঠিক আছে। আর নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্টের ক্ষেত্রে মানে আমরা যখন ট্রান্সফারেবল যেটা শেয়ার স্টক ওইটা তো ক্লিয়ার হয়েছে অর্ধেক, হ্যাঁ। আর অর্ধেক এখন যেটা বলতেছে নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট, তাহলে নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট একটু পড়েন। while a negotiable instrument can give to the transferee right that are better or greater than the rights of the transferor, এটা বলেন।
provided that consideration is given for the transfer. Therefore, only negotiable instruments are an exception to the rule that nobody can transfer to another person more rights than he has. এটাই তো স্যার, যখন সে ট্রান্সফার করবে তখন সে বেটার মানে এন্টাইটেলমেন্টটা বেস্ট হবে। মানে নরমালি ক্ষেত্রে শেয়ারের ক্ষেত্রে কোনো চেঞ্জ হবে না। যদি কোনো ডিফেক্ট থাকে, নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট যে ট্রান্সফার করতেছে, হয়তো সে চুরি করে এটা কারণ আমি ট্রান্সফার করে দিচ্ছে, সেই ক্ষেত্রে যে পাচ্ছে মানে পেইটের উপর সে বেস্ট ট্রাই ইয়া পাবে, এন্টাইটেল পাবে। কিন্তু যে দিছে সে কিন্তু এটা ডিফেক্ট, টাইটেলটা ডিফেক্ট ছিল। কিন্তু শেয়ারের ক্ষেত্রে বলছে যা দিবে তাই, কিন্তু যাকে দিবে সে যে বেস্ট পাবে ওরকম কিছু না। কিন্তু নেগোশিয়েবলের ক্ষেত্রে যে রিসিভ করছে ট্রান্সফারার থেকে, ট্রান্সফারই বেটার বা বেস্ট রাইট পাবে, যে ট্রান্সফারার ছিল তার থেকে বেস্ট রাইট পাবে। তাহলে কি স্যার বোঝা যাচ্ছে যে কোনো লোন যদি নট নেগোশিয়েবল কথাটা লিখে না থাকে আর কি? হ্যাঁ জি স্যার, ওইটা নট নেগোশিয়েবল। তাহলে কি এরকম কি বোঝায় যে কোনো একটা লোন রিডেমশনের ক্ষেত্রে বা কোনো যে কোনো ধরনের একটা পাওনা রিডেমশনের ক্ষেত্রে স্টক অথবা শেয়ার কতটা বেটার টাইটেলমেন্ট পাচ্ছে, নাকি আপনার নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্টটা বেটার টাইটেল পাচ্ছে? কোনটা পাচ্ছে স্যার? মানে আমি কোনো একটা দেনা শোধ করার জন্য বা আমি কোনো পাওনা বা যা কোনো কিছু পরিশোধ করার জন্য, তাহলে কি এখানে নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্টটা বেশি বেটার টাইটেল পাচ্ছে, নাকি আপনার মানে শেয়ার অথবা স্টক এই ধরনের ট্রান্সফারেবল ডকুমেন্টটা বেশি বেটার টাইটেল পাচ্ছে? নেগোশিয়েবল অবশ্যই। নেগোশিয়েবল দিয়েই তো করে কমার্শিয়াল এইসব কোনটি, শেয়ারগুলি তো আর ইউজ করা হয় না দেনা পাওনা পরিশোধ। এখানে আরেকটা বিষয় আছে স্যার, মনে হচ্ছে আমি যদি একটা ল্যান্ড কিনতে চাই, আমি ল্যান্ড কিনতে চাই না, আমি ক্যাশ ফ্লোতে স্টেটমেন্ট দেখছি যে যেখানে দেখা যাচ্ছে যে আমি ল্যান্ড কিনেছি কিন্তু কিছু শেয়ারকে দিয়ে করতে পারি না। আমি একটা লোন না হোক, লোনটা যে কোনো কারণেই আমি যেগুলো একটা ল্যান্ড কিনলাম বা কোনো কিছু অ্যাকুইজিশন করলাম বা ইকুইপমেন্ট অ্যাকুইজিশন করলাম, দেখা যাচ্ছে সেখানে আমি শেয়ার কিছু দিয়ে দিলাম, ইস্যু করলাম, এই ক্ষেত্রে তো সেটাই বোঝা, বা কিছু স্টক ইস্যু করলাম, তাহলে সেই ক্ষেত্রে যিনি ল্যান্ডের প্রপার্টি যে বা মালিক যিনি, তাহলে আর কি সে কি বেটার টাইটেল পাচ্ছে বেটার দেন আপনার যেটা নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট থেকে, নাকি অন্য কোনো কিছু পাচ্ছে? ওভাবে বলেন আসলে, ওভাবে কঠিন হয়। এটা লাস্ট লাইনটা একটু দেখেন। নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্টটা বলতেছে একটা এক্সেপশন, একটা জেনারেল রুল থেকে। সেটা কি? nobody can transfer to another person more rights than he has. আমরা সেলারের ক্ষেত্রে যেটা বলছিলাম, যার থেকে যেটা আছে এর চেয়ে বেশি কিন্তু আর কেউ কিছু দিতে পারে না। তো শুধু এইটা কিন্তু নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্টের ক্ষেত্রে একটা এক্সেপশন। কেন? নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্টটা যদি কেউ একজন রিসিভ করে, তাহলে ওটাতে কোনো ডিফেক্ট থাকলেও সেটা তার রাইটস এর মধ্যে কোনো এফেক্ট করবে না, যদি না নট নেগোশিয়েবল কথাটা লেখা থাকে। জি স্যার, এটাই বুঝে নিতে হবে। জি স্যার, এটাই আসল কথা। স্যার আরেকটু বলেন, স্যার আরেকটু বলেন। এটা ওই বলতেছি, মানে আমরা নরমাল রুল যেটা জানি সেটা হচ্ছে যার থেকে যেটা আছে তার চেয়ে বেশি আমাকে দিতে পারবে না। কিন্তু নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্টের ক্ষেত্রে এটা প্রযোজ্য না, কারণ নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট আমি একজন থেকে পাইছি, সে ডিফেক্ট বা চুরি বা যে কোনো ফ্রড দিয়ে এটা অ্যাচিভ করছে, তার মানে কি তার টাইটেলে কিন্তু ডিফেক্ট আছে। তো তার মানে সে যদি আমাকে দেয়, তো সেই ক্ষেত্রে এটা বিবেচনা হবে না যে আমার টাইটেলটা ডিফেক্ট, মানে তার থেকে যেটা আছে সে তার চেয়ে বেশি দিতে পারবে না, এটা এখানে বিবেচনা হবে না। তার চেয়েও বেশি সে দিতে পারবে, মানে আমার টাইটেলটা হচ্ছে মানে ডিফেক্ট না, কিন্তু ওরটা ছিল ডিফেক্ট, সেই জন্য বলতেছে মানে ওর চেয়েও আমি বেশি পাইছি এখানে। এটাই স্যার এই কোশ্চেনের মূল কথা। এটাই এখানে লেখা আছে, দেখেন, নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট can give to the transferee rights that are better or greater than the rights of the transferor. রাইটস অফ ট্রান্সফারের যেটা আছে সে তার চেয়েও কিন্তু বেটার দিতে পারবে। তার মানে ডিফেক্ট তার থাকলেও আমার কাছে আসলে এটা ডিফেক্ট হিসেবে বিবেচনা হবে না, যদি নট নেগোশিয়েবল কথাটা লেখা না থাকে। জি স্যার, এটাই আসল কথা। সেই ক্ষেত্রে বলতেছে সে আর কিন্তু আর স্টকের ক্ষেত্রে আপনার ওইটা যে মানে ওই কাগজে যতটুকু এভিডেন্স আছে অতটুকুই আপনি এটা অ্যাকসেপ্ট করতে হবে। ওইটাতে যদি কোনো সমস্যা থাকে তাহলে আপনি ওইটা আপনার কাছে আসার পর ওই শেয়ার এবং স্টকে আপনি সমস্যা হিসাবে এটা বিবেচিত হবে। মানে আমার ওইটা আমি ডিফেক্টেডই হব, আমি আর ওইটা কোনো করতে পারবো না, নাকি বেটা টাইটেল পাবো না। জি স্যার, ওইটার জন্য কোনো রেমেডি আপনি কোথাও পাবেন না। জি স্যার, এটা হচ্ছে বেসিক ডিফারেন্স।
এখন সবাই বুঝছেন নাকি বলেন, নাহলে কোশ্চেন করেন এটা। না জি স্যার, মোটামুটি বুঝা গেছে। তারপর দেখেন ডিসকাস দ্য পয়েন্টস অফ ডিস্টিংশন বিটুইন প্রমিসরি নোট এন্ড বিল অফ এক্সচেঞ্জ, এটা আমরা পড়ছি, এটা আপনারা দেখে নিয়েন। দুইটাই তো নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট। হ্যাঁ, ওই আমরা তিনটা ডিফারেন্স পড়ছি না, ওই লাস্ট শীটটা লাস্টের দিকে আর কি। ওখানে প্রমিসরি নোট ছিল, বিল অফ এক্সচেঞ্জ ছিল, আর চেক ছিল। ওকে ছিল, একই জিনিস তো আর আলোচনা করার দরকার নেই। তারপর আমি এটা একটু শুরু করবো, আমি 2 মিনিট আসতেছি। Then arekta question, write critical notes on noting, protesting or protest for better security. June 2017 এর মধ্যে আসছিল। Noting is a convenient mode of authentication that the fact that a bill or note has been dishonored. নোটিংটা হচ্ছে একটা কনভেনিয়েন্ট মুডে অথেন্টিকেশন করা যায় বিলটা অথবা নোটটা ডিসঅনার হয়েছে when a note or bill has been dishonored by non-acceptance or non-payment
the holder causes such dishonor to be noted by notary public দ্বারা সে নোটেড করবে যে ডিসঅনারের কস্টটা, এবং নোটিং ইজ এ মাইনিউট হিসেবেও বিবেচিত হবে, as is a minute and recorded by a notary public on the dishonored instrument. When an instrument, say a bill of exchange, is to be noted for dishonored হিসেবে নোট করা হবে, it is taken to the notary public who present it once again for acceptance or payment or acceptance এর জন্য হয়তো আবার প্রেজেন্ট করা হবে, as the case may be, and if the drawee or acceptor still refuses to accept or pay the bill, আবার তারপরেও যদি আপনার রিফিউজ করে পে করতে বা অ্যাকসেপ্ট করতে, it is noted that is a minute is prepared containing the date of dishonorটাও আবার কন্টেইন করবে, এবং reason for such dishonor which is attached to the instrument এর সাথে অ্যাটাচ করে ফেলা হবে, and the facts are noted on the instrument. তো টোটাল যেটা হচ্ছে অ্যাকচুয়ালি কোন একটা বিল অফ এক্সচেঞ্জ অর প্রভিশনারি নোট যদি ডিসঅনার হয়, বা ওইটার কারণটা যে কি কারণে বা কারা কারা অ্যাকসেপ্ট বা ড্রয়ি বা অ্যাকসেপ্টার যে কেন অ্যাকসেপ্ট করে না, এই সমস্ত কারণগুলো উল্লেখ করে যদি নোটারি পাবলিক কর্তৃক নোটিং করা হয়, সেটাকে আমরা নোটিং বলতেছি আর কি। বুঝা গেছে? জি স্যার। জি স্যার। Protesting. When the promissory note or bill of exchange has been dishonored by non-acceptance or non-payment, the holder may, within a reasonable time, cause such dishonor to be noted and certified by a notary public. Such certificate is called a protest. কাছাকাছি তো স্যার, মানে আগেরটার মতোই তো নাকি? মানে ওই আগেরটার যে প্রসিডিউরটা নামে প্রোটেস্টিং, আর আগেরটা যেটা রেকর্ড রাখছে স্যার ওটা নোট, আর টোটাল প্রসেসটা করে হলো প্রোটেস্টিং। নোটিংটা হলো স্যার শুধুমাত্র একটা রেকর্ড, শুধু মানে এটা সার্টিফিকেট দিবে, একটা মেনুট অথবা একটা রেকর্ড আর কি নাকি? আর প্রোটেস্ট হবে তখন যখন ওই মিনিটার রেকর্ডের সার্টিফিকেটটাই আছে আর কি প্রোটেস্ট। জি, এবং প্রোটেস্ট ফর বেটার সিকিউরিটি আবার প্রোটেস্ট অলমোস্ট কাছাকাছি দুটো। মানে ওইটাই ওইটা দেখি তাহলে। প্রোটেস্ট ফর বেটার সিকিউরিটি, when the acceptor of bill of exchange has become insolvent or his credit has been publicly impeached before the maturity of the bill, then the holder may within a reasonable time cause a notary public to demand better security of the acceptor, and on its being refused may within a reasonable time cause such facts to be noted and certified as aforesaid. Such certificate is called a protest for better security. এইখানে একটু স্যার এক্সপ্লেনেশন একটু জটিল করে লিখছে আর কি। না, এটা ওই আগেরটা তো ধরেন হইছে, ঠিক আছে, কিন্তু এই ক্ষেত্রে হচ্ছে সে আপনার মানে যে অ্যাকসেপ্টরের যে ইনসলভেন্ট হয়েছে ওইটা সহ যদি ইনফরমেশনটা দিয়ে দেওয়া হয় এবং ওখানে নোটেড করা হয়, তাহলে তার বেটার সিকিউরিটি হয় আর কি প্রোটেস্টের ক্ষেত্রে। মানে ইনসলভেন্টের নিউজটা যদি ওখানে দেওয়া যায় আর কি, মানে নোটারি পাবলিকের ওখানে। স্যার এইটুকু কি বোঝাচ্ছে যে কজ সাচ ফ্যাক্টস টু বি নোটেড এন্ড সার্টিফাইড অ্যাজ অ্যাফোরসেড, এটুক দ্বারা কি বুঝাইছে স্যার? একটু বলেন তো। যেটা আবার উপর থেকে পড়ে আসে, when the acceptor of a bill of exchange has become insolvent হয়েছে or his credit has been publicly impeached before the maturity of the bill, the holder may within a reasonable time cause a notary public to demand better security of the acceptor. তো সেই ক্ষেত্রে ওই নোটারি পাবলিকের মধ্যে সে হয়তো নোটারি পাবলিকের কাছ থেকে সে এটা বেটার মানে সিকিউরিটি চাচ্ছে আর কি, অ্যাকসেপ্টরের যে বেটার সিকিউরিটি সেটা তার কাছে দাবি করতেছে। মানে অ্যাকসেপ্টর যদি ইনসলভেন্ট হয়ে গেছে আর
ইমপিচ অর্থ কি একটু দেখেন তো, মানে কি স্টপ করা কোনো কিছু এরকম? ওটা স্যার ইমপিচ IMPSCH বা এইচ পর্যন্ত দিলে হবে। তা অভিশাপ লিখছে স্যার, ইমপিচ মানে অভিশাপ। অভিযুক্ত করা, ইমপিচ অভিযুক্ত করা, মানে এখানে সন্দেহ করা। বের হয় his credit has been publicly impeached, that means হচ্ছে মানে সে অপারগ আর কি এটা দিতে। আচ্ছা ধরেন অ্যাকসেপ্টরের ইনসলভেন্সি সম্পর্কে আপনার মানে ইনফর্ম করা হলো নোটারি পাবলিকে তার বেটার সিকিউরিটির জন্য, তারপর also on its being refused may within a reasonable time cause such facts to be noted, মানে কেন রিফিউজ হয়েছে ওই ফ্যাক্টটাও নোট করা হয়েছে এবং সার্টিফাইড করা হয়েছে, মানে এগুলা। তো সেই ক্ষেত্রে যে সার্টিফিকেটটা দেওয়া হচ্ছে সেটাকে বলা হচ্ছে প্রটেস্ট ফর বেটার সিকিউরিটি। জি স্যার। আর আরো স্যার যদি সহজভাবে বলি আপনার স্যার, মানে প্রোটেস্ট ইজ দ্য নেক্সট স্টেপ অফ নোটিং। প্রথম নোটিং হয় যে প্রসিডিউরটা, তারপরে প্রোটেস্ট, আর যে সার্টিফিকেশন ডকুমেন্টেশন দেয় এটা হলো বেটার সিকিউরিটি, মানে প্রোটেস্ট ফর বেটার সিকিউরিটি। উপরেও সার্টিফিকেট দেয় তো প্রটেস্টিং এ? প্রোটেস্টিং এ না স্যার, এটা প্রসিড মানে এখানে যে লেখা আছে সার্টিফিকেট ইজ কল্ড প্রটেস্ট, ওইটাও সার্টিফিকেট, কিন্তু এই সার্টিফিকেটের মধ্যে এটা অলমোস্ট সিমিলার। মানে এটা হচ্ছে যে মানে ওই কারণে হয়তো ইনসলভেন্ট হইলো ওগুলোর আরো যদি ক্লারিটি থাকে থাকে আগে একটু ডিটেইলস। স্যার প্রোটেস্ট ফর বেটার, স্যার আমি একটু বলি বলেন। স্যার প্রোটেস্ট ফর বেটার সিকিউরিটি জিনিসটা হচ্ছে আমরা এখনো আমাদের বিলটা সাবমিট করি নাই আমাদের পেমেন্টের জন্য, কিন্তু আমরা আগে থেকে জানতে পারছি যে ওই লোকটা ইনসলভেন্ট হয়ে গেছে, তখন আমরা নোটারি পাবলিক থেকে একটা প্রত্যয়ন পত্র নিব যে আমাদের বিলটা যেন আমরা ঠিক মতন পাই। এটাই স্যার প্রোটেস্ট ফর বেটার সিকিউরিটি। ওই তো মানে লিখিত একটা সার্টিফিকেট এরকম। এটাই আমার যা মনে হলো স্যার। এখন স্যার আপনি বলেন। ভাই ঠিক বলছেন। বিষয়টা হলো যে কোন একটা বিল ম্যাচুরিটির পূর্বে যদি হয়, হ্যাঁ ম্যাচুরিটির পূর্বে আমরা জানতে পারলাম যে আমরা যার কাছে বিলটা পাবো সে ইনসলভেন্ট হয়ে গেছে বা ব্যাংকরাপ্ট হয়ে গেছে। ইনসলভেন্ট হচ্ছে হয়তো যে কারণে তার ক্রেডিটটা সে দিতে অপারগ হবে, তো সেই ক্ষেত্রে রিজনেবল টাইমের মধ্যে যদি আমরা নোটারি পাবলিক এটা আমরা বেটার সিকিউরিটির জন্য ইনফর্ম করব, এবং মানে হয়তো ওই তার এই কি কারণে সে ইনসলভেন্ট হয়েছে বা তার আরো রিলেটেড কিছু ইনফরমেশন থাকলে সেগুলো দিব। আর এগুলো যদি নোট করার পরে কোন সার্টিফিকেট ওখান থেকে ইস্যু করা হয় তাহলে ওটা হচ্ছে প্রটেস্ট ফর বেটার সিকিউরিটি। জি স্যার। আলটিমেটলি নোটিং প্রোটেস্ট আর প্রোটেস্ট বেটার সিকিউরিটি বোঝা গেছে। এবং প্রটেস্টিং এর মধ্যে দেখেন এটা কিন্তু টাইম ল্যাপস। আমার ধারণা কি ঠিক আছে স্যার? হ্যাঁ ঠিক আছে। এখানে হচ্ছে হ্যাজ বিন ডিসঅনার্ড বাই নন অ্যাকসেপ্টেন্স অর নন পেমেন্ট, দ্যাট মিন মাঝখানেরটা কিন্তু ওই টাইমটা শেষ হয়েছে, এটা ওইটার পরেই আপনার ডিসঅনার হয়েছে বা নন অ্যাকসেপ্টেন্সের কারণে বা নন পেমেন্টের কারণে, তখন রিজনেবল টাইমের মধ্যে যদি আপনার কস্টটা নোটেড করা হয় এবং ওখানে একটা সার্টিফিকেট ইস্যু করা হয়, সেই ক্ষেত্রে বলতেছে যে এটা হচ্ছে প্রটেস্ট। বুঝছেন? জি স্যার, জি স্যার। হ্যাঁ ওই টাইমটা একটা ফ্যাক্টর এখানে। হ্যাঁ মানে টাইমটা ফ্যাক্টর আছে স্যার একটা। হ্যাঁ আর উপরের বিষয়টা হচ্ছে এটা হচ্ছে মানে আমি সময় হওয়ার আগে আমার একটু বেটার সিকিউরিটির জন্য আমি প্রটেস্ট করতেছি। স্যার এটা হচ্ছে অলরেডি টাইমটা ল্যাপস হয়েছে, আর নোটিশটা হচ্ছে পুরো ঘটনাটাই ইনফর্ম করা। রাইট, জি স্যার। হ্যাঁ জি স্যার এটাই মানে এটা সময়ের ব্যাপার, একই জিনিস কিন্তু এটা সময়ের আগে আর সময়ের পর, এবং সিকোয়েন্স ওয়াইজে বলা যায় প্রথম নোটিং হবে তারপর প্রোটেস্টিং দেন প্রোটেস্ট ফর বেটার সিকিউরিটি। না 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 না, কারণ হচ্ছে প্রটেস্ট ফর বেটার সিকিউরিটি হচ্ছে প্রটেস্টিং এর আগের স্টেপ। স্যার এটা বুঝে গেছেন স্যার? হ্যাঁ স্যার এটা আমি বুঝে গেছি যে ওইটা থেকে আসলে এটা ঝামেলা হতে পারে, আমি টাকাটা না পেতে পারি অথবা ডিজনার হতে পারে। আপনি একটা প্রিকশন টাইমের ভিতরে আমি যদি কোনো আর কি কোনো সুযোগ সুবিধা পেতে পারি, হ্যাঁ পালিয়ে যেতে পারে বা কোনো জায়গায় মানে যে কোনো ভাবে ডিজনার হতে পারে, আমার পাওয়ার সম্ভাবনাকে আমি বাড়াচ্ছি প্রটেস্ট ফর বেটার সিকিউরিটি। আচ্ছা প্রোটেস্টিং আর প্রোটেস্ট ফর বেটার সিকিউরিটি আমি পাই না রিলেটেড। হ্যাঁ প্রোটেস্টিং আর প্রোটেস্ট ফর বেটার সিকিউরিটি ক্লোজলি রিলেটেড। না এটা তো একটা হচ্ছে
লাস্টে যেটা বেটার সিকিউরিটি সেটা হচ্ছে ম্যাচুরিটির আগে আমার ইনিশিয়েটিভ শুরু হয়েছে, আমার মনে হয়েছে বা আমি যে কোনো কারণে ইনফর্ম যে সে ইনসলভেন্ট হতে যাচ্ছে বা হয়েছে, ঠিক আছে। আর পরেরটা হচ্ছে অলরেডি মানি টাইমটা ল্যাপস হওয়ার পরে যে নন অ্যাকসেপ্টেন্স হয়েছে বা নন পেমেন্ট এই হয়েছে। লাইনটার অর্থ তো এখানেই বোঝাতে চাচ্ছে যে হ্যাজ বিন ডিসঅনার্ড, আর এখানে বলা হচ্ছে যে হ্যাজ বিন পাবলিক ইমপিচড, মানে পাবলিক তাকে সন্দেহ করতেছে যে আমার সেই নোটিশটা আমার কানে আসছে যে অমুক পালায় যেতে পারে, আপনি কি কোনো পাওনা পান, তাহলে একটা বিষয়টা ডিল করতে পারেন আগে থেকে, যদি কোনো প্রোটেস্ট করতে পারেন। এই ধরনের বিষয়টা হচ্ছে যে প্রোটেস্ট ফর বেটার সিকিউরিটি, আর অলরেডি সে ডিসঅনার্ড হয়ে গেছে, অর্থাৎ যে তার যে বিল অফ টাইম ছিল, টাইমটা ম্যাচিউরড হয়ে গেছে, তারপর সে ডিসঅনার্ড ডিউ টাইমের মধ্যে দিতে পারেনি, তার জন্য যেটা করা হচ্ছে সেটা হচ্ছে প্রোটেস্টিং। আর টোটাল বিষয়টা যে আমি নোটারি পাবলিকের কাছে যে ডিসঅনার হওয়ার কারণে যেটা আমি তাকে নোট করতেছি যে এই ঘটনা, এই জাস্ট এটা আমার ঘটছে, সেটা আছে একটা জাস্ট নোটিং, জাস্ট এটাই আর কি আমি মনে হচ্ছে স্যার, অর্থাৎ আপনার সাথে আমি একমত। ওকে স্যার, কোশ্চেন থাকলে বলেন না, সমস্যা নেই, আলোচনার মাধ্যমে দেখবেন সলিউশন বেরিয়ে আসবে। আমিও যেখানে তো আপনাদের সাথে যেখানে কম বুঝতেছি আপনাদের সাথে আলোচনা করতেছি। প্রত্যেকটা টপিকস এর কনসেপ্টটা শেয়ারিং হয়ে গেলে দ্যাটস ইট, পরে নিজে নিজে সেটা মানে 3-4-5 জন মিলে আলোচনা করলে এখান থেকে সলিউশন বেরিয়ে আসবে এবং বাকিরাও বুঝতে পারবে যে কোনটা ক্লিয়ার আর কোনটা ক্লিয়ার না, বুঝছেন। এটা বিশেষ করে ম্যাথের ক্ষেত্রে আরো বেশি দরকার, ম্যাথ গুলোর ক্ষেত্রে আসলে আপনার 2-3-4 জন বেশি প্রয়োজন স্যার ম্যাথ গুলোর ক্ষেত্রে, কারণ একলা আপনি কখনো বুঝবেন না, বা আপনি যেটা বুঝতেছেন হয়তো আপনার মনে হবে এটা ঠিক, আসলে এটা ছিল ভুল। এটাই সেই জন্য বারবার বলতেছি যে সময় বেশি দিবেন ম্যাথের মধ্যে, এগুলো তো ক্লিয়ার হয়ে যাচ্ছে, এগুলো একটু পড়লে চলে আসবে, সমস্যা হবে না। What are the matters that can and cannot be referred to arbitration? এটা পাইছিলাম আগে আমাদের কোশ্চেনের মধ্যে, তো এটা আলোচনা হয়েছে। আসেন দেখেন একটা কোশ্চেন নতুন পাওয়া গেছে যেটা আমরা আগে কভার করিনি, সেটা হচ্ছে স্টেট দ্য মার্কস অর সিম্বল দ্যাট ক্যান বি রেজিস্টার্ড এজ এ ট্রেডমার্ক। জুন 2017 এর মধ্যে আসছিল এটা। স্যার এখানে একটা বিষয় স্যার, স্যার কোয়েশ্চেন গুলো দেখতেছি স্যার 2017 রিসেন্ট কোয়েশ্চেন গুলো কি স্যার পরে? রিসেন্ট কোয়েশ্চেন গুলো পরে না, ওইটা তো অ্যাকচুয়ালি 17 পিছনের 3-4 বছর সলিউশন করা হয়েছিল আর কি। হ্যাঁ, তো 18 গুলো করা হয় না, এখন দেখা যাবে 18-19 এর যদি কিছু কোয়েশ্চেন এর বাইরে আসি থাকে তাহলে সেগুলো আপনাদের থেকে বের করতে হবে। 17 পর্যন্ত সলিউশন করা আর কি স্যার। এরপর 18 আপনি সিএমএ কি থিওরিটিক্যাল সাবজেক্টের आंसर বের করে না স্যার, ওভাবে তো থাকে না, কিছু কিছু ইয়া আছে নবোধ উঠছিল মনে ওয়েবসাইটের কোথাও দিবে বলছিল ওই যে কোশ্চেন आंसर গুলো। স্যার এগুলো ম্যাথ স্যার। আমার মনে হয় স্যার এই থিওরিটিক্যাল সাবজেক্টের এইসব কোশ্চেন তো এটা অপশনাল বিষয়, আমরা যে সিলেবাস কভার করি কনসেপ্ট ক্লিয়ার করি দেন ইট ইজি হয়ে যাবে। কোশ্চেন পড়ে তো এটা মানে দেখবেন যে 18-19-20 এর মধ্যে যে একই স্যার ঘুরে গেলে আসে অন্য ভাবে ভিন্ন, মানে আমার ওই আগের শীট আর এই শীট নিয়ে দেখিয়েন না, কেউ একজন একটু অ্যানালাইসিস করে দেখিয়েন, দেখবেন যে 80% পাবেন। জি স্যার, কনসেপ্টগুলো ক্লিয়ার হলে তখন সমস্যা হয়। আর আপনি তো আপনার তো দরকার হচ্ছে এখানে তো অপশন আছে, আপনি দুইটা आंसर করতে পারলে হচ্ছে, তো আপনি এত বেশি মাথা খারাপ করার তো দরকার নেই। কারণ হয়তো এখন কমার্শিয়াল লর মধ্যে আছেন বিদে মনে হচ্ছে কি আরো তো কোশ্চেন বেশি পড়লে ভালো হইতো মনে হয়। যখন আপনি ওই ইয়াতে পরে লেবার কোডে যাবেন, তারপর পার্টনারশিপে যাবেন, আর কোম্পানি লতে যখন যাবেন তখন শেষের দিকে আবার বলতে থাকবেন যে এর চেয়ে আর কিছু কমানো যায় কিনা। বুঝছেন? আচ্ছা, এখানে ওই বলছে স্টেট দ্য মার্কস অর সিম্বল দ্যাট ক্যান বি রেজিস্টার্ড এজ এ ট্রেডমার্ক। ট্রেডমার্ক হিসেবে যেটা রেজিস্টার করা হয়, এখানে দুইটা দিছে আর এবং টিএম দিয়ে বুঝাইছে, আর দ্য টু সিম্বলস কমনলি ইউজড টু ইন্ডিকেট ট্রেডমার্ক। ট্রেডমার্ক ইন্ডিকেট করার জন্য ইউজ হয়।
R is used as the registered trademark symbol or TM is used for marks that have not been registered. আরটা হচ্ছে আপনার registered trademark symbol আর TM-টা হচ্ছে registered না. The registered trademark symbol provides notice that the word or mark has been registered and it is protected by law. A logo, symbol, or word or words may be registered for representing services or product. Product এবং সার্ভিস রিপ্রেজেন্ট করার জন্য আসলে লগো, তারপর সিম্বল আর ওয়ার্ড এগুলা রেজিস্টার্ড করে ইউজ করা হয়। আর আপনি যদি এটা রেজিস্টার্ড করে ইউজ করেন সেই ক্ষেত্রে আপনি এটা ল দ্বারা প্রোটেক্টেড হবেন, আর যদি রেজিস্টার্ড না করেন সেই ক্ষেত্রে ল কোনো প্রোটেকশন আপনাকে দিবেন না। স্যার নন রেজিস্টার্ড হলে সেটা কেমনে হয়? হ্যাঁ পাওয়ার বন্ধ মানে আপনি হয়তো আইনগত সাপোর্ট পাবেন না, কোনো ঝামেলা হইলে আপনি চালাইতে পারবেন বাট আইনগত সাপোর্ট পাবেন না। আপনার কোশ্চেনটা আবার করেন। নাম্বারটা যদি নন রেজিস্টার হয় তাহলে তো অন্য আরেকজন ওই একই সেম নাম সেম সিম্বল ইউজ করতে পারবে, তখন তো তাহলে আমার এই ট্রেডমার্ক কেমনে হইলো এটা? এই তো সেই ক্ষেত্রে তো আপনি সমস্যায় পড়বেন, এইজন্য রেজিস্টার করে দেব। হ্যাঁ এটা থাকে, এইজন্য রেজিস্টার করতে বলতেছে আর কি। তখন ওর বিরুদ্ধে অ্যাকশন নেওয়া যাবে। আমাদের দেশে তো সবকিছু কি রুল মেইনটেইন হয় নাকি? অনেক ট্রেডমার্ক আছে যেমন দেখবেন যে রেজিস্টার্ড না, তো সেই ক্ষেত্রে যদি অন্য কেউ ইউজ করে সেই ক্ষেত্রে আপনি কোনো ল প্রোটেকশন পাবেন না। জি স্যার। Non-registered trademark. Your business can use the TM symbol at any time and you do not need to register that marks to be able to use the TM symbol. Use the TM symbol to inform your competition that your business consider the mark to be a trademark. The goal is for competitors to see the symbol that marks your trademark claim. আবার পড়েন। The goal is for competitors. স্যার লাস্টের লাইনটা একটা কনফিউজ তৈরি করতেছে স্যার। একটু আমি আবার পরে বলতেছি এটা। লাস্ট লাইন কি? the goals is for competitors যেটা বলতেছে এটা to see the symbol that marks your trademark claim. স্যার এটা হচ্ছে যে যেই চিহ্নটা বা যে সিম্বলটা আমি অলরেডি মানে ক্লেম করতে চাই এরকম একটা ইয়েকে ট্রেডমার্ক আমার কম্পিটিটরকে জাস্ট জানানো যে এটা আমি অলরেডি আমার নিজের জন্য নিয়ে ফেলেছি, আপনি অন্য কোনোটা নিতে পারেন। কম্পিটিটরকে একটু ডিভাইড করার জন্য, তাকে দেখানোর জন্য যেটা আমার অলরেডি চোজেন। আর রেজিস্টার্ড নট রেজিস্টার্ড, হ্যাঁ এটা রেজিস্টার্ড হয়নি, বাট রেজিস্টার্ডের জন্য হয়তো প্রক্রিয়াধীন আছে। কারণ হচ্ছে রেজিস্টার্ড তখনই হয় যখন অলরেডি সার্টিফিকেট দিয়ে ফেলে। রেজিস্ট্রারের কার্যালয় থেকে সবকিছু প্রক্রিয়া সম্পন্ন করার পরে আমাকে সার্টিফিকেট দিয়ে ফেলে যেটা রেজিস্টার্ড। আর ওই প্রক্রিয়া যতক্ষণ শেষ না হবে ততক্ষণ ওইটাকে টিএম হিসেবে ব্যবহার করা যেতে পারে।
বাংলাদেশে ভাই এরকম অনেক প্রোডাক্ট আছে যেগুলা বছরের পর বছর ধরে দেখা, তো ওগুলা কি সার্টিফিকেট ইস্যু করতেছে না এত বছর ধরে? তারা ওই যে জাস্ট কম্পিটিটরকে একটা ভয় দেখানোর জন্য বা সে নিজেকে সেপারেট করার জন্য এই কাজটা করে থাকে, তাছাড়া অথবা আন্ডার প্রসেসিং এ তো থাকতে পারে। Under আপনার processing কথা ও থাকতে যেটা যেটা হ্যাঁ, আমি দেখা যাচ্ছে যে আমি তাড়াতাড়ি একটা পণ্যটা আমি চালালাম, আপনি যেটা ফার্স্টে বললেন যে আমি টিএম যে মানে এটাই যে আমি চালাইলাম, আপাতত এখন আন্ডার প্রসেসিং আছে, রেজিস্টার্ড বোর্ড থেকে এটা আসবে, দেন তখন পরে, কিন্তু তার আগে আমি আমার বিজনেসটা ক্যারি অন করলাম এবং কম্পিটিটরদের জানানো দিচ্ছি যে আপনি এই সিম্বলটা ইউজ করেন না, Use করবেন তাহলে না, এটা right. ক্লেম আছে, এটা আমার আলটিমেট গোল আর কি, এটা আর কি এটা ট্রেডমার্ক। তো একটা সার্টেন টাইম পর্যন্ত থাকে, তাই না? হ্যাঁ, এটা কিন্তু তো আপনি একটা রেজিস্টার্ড হওয়ার তো একটা সময় থাকে, আর আমি সময় যে থাকে, রেজিস্টার্ড কিন্তু আপনি যদি দেখেন মার্কেট রিসার্চ করেন, এমন আছে কিছু গুড আছে বাজারে, যেরকম আমি কিছু পণ্য ছাড়লাম যেটা আমি শর্ত তোলা নীতি যদি কৌশলটা অ্যাপ্লাই করি যে আমি তাড়াতাড়ি আমার ট্রেডমার্ক করার সময় নেই বা সুযোগ নেই, তার ভিতরে আমি এমন একটা পণ্য মানে রেজিস্টার্ড করার সময় নেই, তার ভিতরে আমি একটা পণ্য বাজারে ছাড়লাম, দেন তখনই তার ভিতরে আমি পণ্যটাকে আমি বিক্রি করে আগে তাড়াতাড়ি সুযোগ সুবিধাটা লাভ করতে চাই। এটা মার্কেটিং এর ভাষায়। এমন কোনো পণ্য যেটা করে কম্পিউটার কোনো অ্যাপ্লায়েন্স যেটা বাজারে এখনো আসেনি, কিন্তু আমি ওই অ্যাপ্লায়েন্সটা ট্রেডমার্ক করার আগে মানে রেজিস্টার্ড করার আগে ট্রেডমার্কটা, তার আগে আমি বাজার থেকে আর কি বেশি লাভ দিয়ে বেশি কিছু গেইন করে আমি তারপরে দেন সাস্টেইন লেভেলে বা ডিউরেবল পর্যায়ে আমি গেলাম মার্কেটিং সেকশনে। কিন্তু আমার এই সময়ের ভিতরে যে আমি যাতে অন্য কেউ ওই ট্রেডমার্কটা ইউজ না করে আমি জাস্ট কম্পিউটার থেকে আলাদা সেগ্রিগেট করতে পারতেছি, বিষয়টা আমি বুঝতে যাচ্ছি। অর্থাৎ আন্ডার প্রসেসিং রেজিস্টার্ডের তার আগে আমি কিছুটা গেইন করার যে একটা ক্যাপাবিলিটি দিচ্ছে, এটাই আছে আপনার টিএম, যেটাকে আমি মনে করি স্যার। এটাও তো হতে পারে যেটা অথেন্টিক যদি নিই, আর যদি আমি যদি স্যার এটা অন্য দিক দিয়ে নিই তাহলে তো নেই, কিন্তু আমি যদি জাস্ট একটা নর্মাল সেন্সে যদি নিই তাহলে আমার মনে হয় এই ক্ষেত্রে আমি বেটার সুযোগ সুবিধা পাইতে পারি এবং আমার কম্পিউটারকে জানাচ্ছি যে ভাই আমি এইটা ইউজ করতেছি, আপনি এটা করবেন না, বা করলে আমি সেটা আর কি অবজেকশন দিতে পারি। কিন্তু বাজারে তো ভাই এরকম অনেক পণ্য আছে যেগুলো বছরের পর বছর ধরে টিএম সেটা তো এটা তো আমি তো ল কথা বললাম, আর আপনার প্র্যাকটিস তো আলাদা, মানে প্র্যাকটিস যেটা করি এটা ল তো লয়, আমরা এখন শিখতেছি ল, মানে এটাকে নট ইনক্লুডিং ইওর প্র্যাকটিস। আমি মনে করি প্র্যাকটিসের সাথে লটাকে ধামাই ফেললে সমস্যা হবে। এতক্ষণ পর্যন্ত সবাই যে কথাগুলো বলতেছেন সবগুলো ঠিক আছে, দেন হচ্ছে যদি এটা রেজিস্টার্ড না হয়ে এভাবে সে ফেলে রাখে, সে মনে করে যে আমি একটা অ্যাডভান্টেজ তো নিয়ে নিলাম, এরপর আমি এটা চালাইতেছি, আর রেজিস্ট্রেশন হোক বা না হোক ওদিকেও আমি এত জোর দিলাম না, তো সেই ক্ষেত্রে যাই যদি পরবর্তী কেউ ইউজ বা কেউ অন্য কেউ ইউজ করে, সেই ক্ষেত্রে ল কিন্তু আপনাকে আর প্রোটেকশন দিবে না। আর যেটা প্র্যাকটিসটা অনেকে বলতে চাচ্ছে বাংলাদেশে আছে। জি স্যার, জি স্যার, স্যার টিএম লেখা যে পণ্যগুলো এরকম সেম পণ্য কি স্যার অন্য কোম্পানি বের করতে পারবে? ওই কোম্পানি আর প্রোটেকশন পাবে না ল দ্বারা? এটা তো অল্প টাইমের জন্য বলাই তো আছে, তখন তো টিএম দিয়ে একটা আমরা সিম্বল দিছি, এটা একটা एग्जांपल, এটা যে সব জায়গায় টিএম ইউজ করতেছে এরকম না, মানে যে কোনো একটা সিম্বল যেটা মানে টিএম দ্বারা ওই যে ট্রেডমার্ককে বুঝাইছে স্যার, আর দ্বারা বুঝাইছে ট্রেডমার্কের রেজিস্টার্ড ভার্সন। এটা মানে এখানে জাস্ট একটা সিম্বল দিয়ে বুঝাইছে, ওইটা এরকম না যে আপনি সব প্রোডাক্টে টিএম পাবেন, এটা এমন একটা সিম্বল তারা ইউজ করতেছে যেটা হয়তো রেজিস্টারের জন্য অ্যাপ্লাই করছে, পরবর্তী আর করে নাই বেশি খরচের জন্য, আর দেখা যাচ্ছে অন্য কেউ তো ইউজ করতেছে না, এটা চলতেছে এরকম। যদি কেউ ইউজ করো তখন আপনি আর এটা দিয়ে প্রোটেক্টেড হতে পারবেন না, কারণ হচ্ছে বলবে যে আপনার এটা তো রেজিস্টার না। জি স্যার, জি স্যার, এটা সহজ করে, ঠিক আছে। তারপর হচ্ছে রেজিস্টার ট্রেডমার্ক। স্যার এখানে আরেকটা বিষয় আছে স্যার, যদি আমার এই ট্রেডমার্কটা কেউ ইউজ করে আমার রেজিস্টার্ড না, তখন আমি যে আবেদন করে রাখলাম, কিন্তু অন্য যে পার্টি ইউজ করতেছে সেও রেজিস্টার করে নাই, তখন কিন্তু স্যার আমি একটা অ্যাডভান্টেজ পাবো না? যে আগে রেজিস্টার করবে তারই থাকবে, এটাই না। তখন আমি আপনাকে বলি, তখন তো আপনি কি করবেন, আপনি ক্লেম করতে পারবেন না, আমি আবেদন করে তারপর ক্লেম করবো স্যার, আমি আগে আবেদন করবো। না না, আবেদন করলেই তো আপনাকে প্রথম কোশ্চেন করা হবে আপনি এতদিন এটা ফেলে রাখছেন কেন, মানে এতদিন এটা করেন নাই কেন। এই ক্ষেত্রে হচ্ছে যে পরবর্তী ইউজ করতেছে বরঞ্চ সে আগে মানে বেনিফিট পাই যেতে পারে, কারণ হচ্ছে এখানে তো ও রেজিস্টার করে নাই, ঠিক না? জি স্যার। আপনি আমি আপনাকে বলি, সরকার এখন ইম্পোজ করছে কি আপনাকে ভ্যাট সফটওয়্যারটা ইউজ করেন, তা আপনি ভ্যাট সফটওয়্যার ইউজ করতেছেন না,
আপনি বিভিন্ন ভাবে হয়তো এটা লিঙ্গার করতেছেন, যে যে কোনো একটা সময় গিয়ে হয়তো আপনি কোথাও আটকাইছেন, তখন আপনাকে কোশ্চেন করবে না যে এটা তো সরকার ইমপ্লিমেন্ট করতে বলছে আপনাকে 5 বছর আগে, আপনি এখন কেন ইমপ্লিমেন্ট করতেছেন এটা? জি স্যার দেখি আপনি তারপর হচ্ছে রেজিস্টার্ড ট্রেডমার্ক, দ্য সিম্বল মে অনলি বি ইউজড আফটার এ ট্রেডমার্ক হ্যাজ বিন রেজিস্টার্ড, দ্য সিম্বল মে নট বি ইউজড হোয়াইল দ্য ট্রেডমার্ক অ্যাপ্লিকেশন ইজ পেন্ডিং, and the symbol may only be used in connection with the goods and services listed on the registration certificate. বুঝছেন? রেজিস্টার্ড হওয়ার আগ পর্যন্ত তো আপনি আসলে ইউজই করতে পারবেন না। আর আগের যেটা কেসে আপনি ইউজ করতেছেন সেটা হচ্ছে মানে ওই ট্যাম্বো, এটা ইউজ করতেছেন আপনি, কিন্তু কথা হচ্ছে ল বলতেছে পারবেন না, কিন্তু আপনি করতেছেন এটার উপরেরটাতে। স্যার যে মোটরসাইকেল কেনার পরে স্যার যেন অন টেস্ট লাগায় রাখি নাকি স্যার? অন টেস্ট এটা সিম্বল না, না মানে কথা বলতেছি, মানে তার আগে একটু সার্ভিস নিয়ে নিচ্ছি আর কি, যে পরে রেজিস্টার্ড বা বিআরটিসির আপনার ইন্টেনশন এবং আপনার পদক্ষেপ থাকতে হবে আসলে যে কোনো ভাবে এটা রেজিস্ট্রেশন নিয়ে ফেলবেন, পাবেন না, এটা আসলে মানে সেটাই মূল কথা। তার হচ্ছে সার্ভিস মার্ক stand for service mark SM দিয়ে বলতেছে which indicate service rather than the goods চেয়েও সার্ভিস কে ইন্ডিকেট করতেছে, but because the abbreviation SM has another derogatory meaning, it is rarely used and the TM symbol works fine and should be used instead. সার্ভিসের ক্ষেত্রে আপনি আলাদাভাবে ইউজ করতে পারেন, কিন্তু এটা খুব একটা দেখা যায় না, মানে টিএম সিম্বলটাই বেশি কাজ ভালো বা সবাই বুঝতে পারে বা চিনতে পারে বলতেছে, সেই ক্ষেত্রে আপনি এটা ইউজ করতে পারেন, এটা বলতেছে। কিন্তু সার্ভিসের ক্ষেত্রেও এমনি কি চোখে পড়ে যে কিছু কেউ সিম্বল ইউজ করে সার্ভিসের ক্ষেত্রে? দেখা যায় না তো স্যার, দেখি নাই স্যার, রিয়েলি স্যার ব্যাংক গুলো করতে পারে না, এখানে রিকমেন্ড করছে টিএম বেটার না, টিএম ইউজ করা বেটার, এটা বলতেছে। is the TM symbol works স্যার বিভিন্ন পরিবহন স্যার এটা করতে পারে স্যার, যেটা সোহাগ তারপর ইগল, এরা দেখা গেল যে ইগলের পরে একটা টিএম লিখে দিতে পারে। আলটিমেটলি সবই তো সার্ভিস স্যার। না এসএম না না, এখানে আমি আপনাকে বলি যে এখানে এসএমটাও আপনারা মেইন এলিমেন্ট নিয়ে না, এটা এখানে জাস্ট এটা বোঝানোর জন্য বলছে। মার্ক তো আসলে অন্য কেউ যে কোনো একটা আলাদা মার্ক দেয়, ঠিক না? যেমন মানে গ্রামীণ ফোনের ইয়াটা আলাদা না, সিম্বলটা, তাও রবিটা আলাদা না, বাংলালিংকটা আলাদা না, ওইগুলো তো বিভিন্ন সার্ভিস প্রোভাইডার অল কোম্পানি। হ্যাঁ সার্ভিস প্রোভাইড করে যত সব কোম্পানি আছে তাদের ক্ষেত্রে এসএম যায়, মানে ওরা ইউজ করে, তখন যে যার স্ট্র্যাটেজি নিয়ে করে আর কি। কিন্তু এটা আমরা আসলে এখানে বোঝার জন্য তিনটাকে আলাদা করছি, টিএম এসএম আর আর দিয়ে। এটা কিন্তু কোথাও ইউজ হয় না, এটা বারবার বলতেছি আমি। ইউজ করে যার লোগো শেষে, আমরা এখানে বোঝার জন্য তিনটা ওয়ার্ড ইউজ করছি। ওকে স্যার। তারপর কম্পিটিশন অ্যাক্ট, এগুলা হচ্ছে আপনারা নেট থেকে সফট কপি নিয়ে নিন, যে আপনার কম্পিটিশন অ্যাক্ট, ট্রেডমার্ক অ্যাক্ট, তাহলে কিছু কোয়েশ্চেন যদি রিসেন্টলি এসে থাকে তাহলে এগুলো ওখান থেকে বের করে নিতে পারবেন। কনজিউমার, এখন দেখেন ডিফাইন কনজিউমার্স অ্যাজ স্টেটেড ইন দ্য কম্পিটিশন অ্যাক্ট। কম্পিটিশন অ্যাক্টের মধ্যে কনজিউমার বলতে কি বুঝাইছে? A consumer is an individual who buys products or services for personal use and not for manufacture or resale. A consumer is someone who can make the decision whether or not to purchase an item at the store, and someone who can influence by marketing and advertisement. Anytime someone goes to a store and purchase a toy, shirt, beverage, or anything else, they are making that decision as a consumer. বলতে হবে এগুলা? না স্যার, এগুলো না স্যার, ঠিক আছে। আর এটা আমরা পড়ছি কন্ট্রাক্ট অফ সেল আর এগ্রিমেন্ট অফ সেলের মধ্যে পার্থক্য, এগুলো আমরা শুরু করি। এটা করাস এবারে একটু ফ্রন্টটা বড় করে দিতে হবে, এগুলো নাহলে বুঝতে যাবে না। বুঝা যাচ্ছে? এটা জি স্যার, বুঝতে পারছি।
যে যে প্রশ্ন সেটা তো এগুলো পড়ানো হয়ে গেছে এখানে। আচ্ছা আমরা আলোচনা করি, সামনে যাবো। আমি একটু মিউট করি, এখানে কয়েকজন আবার আনমিউট। এটা পড়ছিলাম মনে না? ডিসকাস দ্য ফর্মালিটিস দ্যাট রিকোয়ার ফর মেকিং এ কন্ট্রাক্ট অফ সেল। জি স্যার, এটা পড়া হয়েছে। আচ্ছা এটা কিন্তু মাথায় রাখিয়েন, দেখছেন এখানে বলতেছে কিন্তু কন্ট্রাক্ট অফ সেলটা শুধু মুভেবল গুডস এর ক্ষেত্রে কিন্তু অ্যাপ্লিকেবল, ঠিক আছে? মানে এই মুভেবল গুডস এর ক্ষেত্রে কিন্তু না। বুঝছেন? জি স্যার। এই কয়েকটা পেজ একটু পড়তে কষ্ট হবে, এগুলা ডাবল করে দেয়া। লেখাগুলো একটু অস্পষ্ট না, মনে হয় ছবি ক্যাপচারিং এর সময় সমস্যা হয়েছে। এমনি আপনারা টাইপ করে ফেলিয়েন বা লিখে ফেলিয়েন যদি সমস্যা হয়। এমনি ওই শীট প্রিন্ট নিলে তো বোঝা যাচ্ছে না। না স্যার, প্রিন্ট করলেও প্রিন্টেও একটু হালকা হালকা প্রিন্ট করছি তো একটু, হ্যাঁ লিখে নিবেন আর কি নিজেরা। না এমনি বোঝা যায়, সমস্যা লিখে নিতে হবে আর কি। আচ্ছা এখন আমরা একটা জিনিস দেখেন, ডিসকাস দ্য রুল অফ পাসিং রিস্ক অফ গুডস উইথ এক্সেপশন ইফ এনি। মানে পাসিং রিস্ক পাস করার রুল গুলো আমরা জানি, এবং সাথে সাথে কয়েকটা এক্সেপশন আছে, এগুলো একটু জানতে বলতেছে। The general rule is that risk passes with the property. If the goods are lost or damaged by accident or otherwise, the loss falls on the person who is the owner at the time when the goods are lost or damaged. এটা তো বুঝা গেছে। The risk of goods remain to the seller until the ownership is transferred to the buyer. After the ownership has passed to the buyer, the goods are at the buyer risk whether delivery has been made or not. এগুলো তো আমরা আগে পড়ছি। জি স্যার, পড়ছি। হ্যাঁ, example X delivered certain goods to Y, the risk passes to Y as soon as the goods are handed over to Y. আচ্ছা বুঝলাম। এখন এক্সেপশনটা একটু মনোযোগ দিয়ে পড়ি। এক্সেপশন কি কি? There are two exceptions to the general law that the risk passes with the transfer of property in the goods. These are: then if the delivery has been delayed due to fault of either party, যদি ডেলিভারিটা ডিলে করা হয় যে কোনো দুইজনের মধ্যে যে কোনো পার্টির কারণে আর কি, দুইজনের পক্ষে যে কোনো একজনের কারণে, হয়তো সেলার দিতে পারছে না, তার ডেলিভারি অ্যারেঞ্জমেন্ট করতে পারছে না, অথবা বায়ার বলতেছে সে নিবে না, এখন ডেলিভারি নিলে অ্যাকসেপ্ট করবে না। তো যে কোনো পার্টির কারণে যদি ডেলিভারিটা ডিলে হয়, দেন ডিলের কারণে ড্যামেজটা উইল লাই অন দ্য পার্টি এট ফল্ট। তখন কিন্তু আপনার যে পার্টির ফল্টের কারণে ডেলিভারিটা হয় নাই, যদি কোনো ড্যামেজ হয়ে থাকে, সেই ক্ষেত্রে যে পার্টির কারণে ডেলিভারিটা হয় নাই সে পার্টির উপরেই পড়বে। If the seller has failed to deliver the goods as agreed by the parties and the goods are damaged or lost due to that, then the seller will bear the cost. And if the buyer has failed to take delivery of the goods despite many reminders they are সত্ত্বেও by the seller, then the buyer will bear the cost. তখন বায়ার বিয়ার করবে। কিন্তু আমরা আগে কিন্তু বলছিলাম, মনে আছে যে ওনারশিপটা যদি ট্রান্সফার হয়ে যায়, সেই ক্ষেত্রে গুডস সেলারের কাছে থাকলেও যদি কোনো কোনো ড্যামেজ হয়ে থাকে, সেই ক্ষেত্রে কিন্তু বায়ারই এটা বিয়ার করতে হবে। আর যদি রিস্ক ট্রান্সফার না হয়, সেই ক্ষেত্রে যদি প্রোডাক্টটা দিয়েও দেয় বায়ারের কাছে, তারপরেও কিন্তু রিস্কটা বিয়ার করবে হচ্ছে সেলার। এর কারণ হচ্ছে কি, ওনারশিপ ট্রান্সফার হয়নি। এটা তো আমরা আগে বলছি, ঠিক আছে? জি স্যার। এখন একটা এক্সেপশন বলতেছে, ধরেন ডেলিভারিটা হচ্ছে না যে কোনো একটা পার্টির ফল্টের কারণে,
তো সেই ক্ষেত্রে যে পার্টির ফল্টের কারণে ডেলিভারিটা হয় নাই, যদি কোনো ড্যামেজ হয়ে থাকে তাহলে সেই পার্টির উপরেই কিন্তু লাইবিলিটিটা পড়বে। এটা একটু মনে রাখতে হবে আর কি। বুঝছেন? তারপর একটা পয়েন্ট হচ্ছে irrespective of the fact that the property in the goods has been transferred or not, ওই গুডস ট্রান্সফার হয়েছে কি হয় না এটা বিবেচনা করার দরকার নেই। the possessor of the goods has same rights and duties as bailey of the goods. গুডস এর যে পজেসর থাকবে ওই পজেসরটাই আপনার বেইলির ভূমিকায় অবতীর্ণ, এবং বেইলির যে রাইটস এবং ডিউটি সে তারও সেম রাইটস থাকবে। বেইলি মানে আমরা তো বলছিলাম যে যার কাছে এটা বন্ধক রাখা হয় আর কি, ঠিক আছে? If the damage to the property occurs due to the negligence of the possessor of the goods, goods এর পজেসরের কারণে যদি প্রপার্টিটা নেগলিজেন্স হয়, সেই ক্ষেত্রে মানে বেইল হিসেবে he will be liable to bear the damage or loss of the goods. সেই ক্ষেত্রে ওই যে পজেসর অফ দ্য গুডস এর ড্যামেজের লাইবিলিটিটা বিয়ার করতে হবে পজেসর অফ দ্য গুডস এর। এই দুটো এক্সেপশন, এটা বুঝা গেছে নাকি বলেন? এই দুইটার মধ্যে জেনারেল রুলটা খাটবে না আর কি। সামনে যাবো? জি স্যার। তারপর হচ্ছে দেখেন ডিফাইন নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট, ক্যান এ মাইনর ড্র অর এন্ডোর্স এ নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট। মাইনর ড্র করতে পারে কিনা বা এন্ডোর্স করতে পারে কিনা নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট। নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট আমরা জানি, এটার পড়ার দরকার নেই। এবার ড্রয়িংটা একটু দেখেন, ড্রয়িং নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট বাই মাইনর। A minor may draw, endorse, deliver, or negotiate such instrument as so as to bind all parties except himself. সে ছাড়া যারা আছে ওদের ইনভলভমেন্টে সে ড্র করতে পারে, এন্ডোর্স করতে পারে এবং ডেলিভার করতে পারে। A person who accepts a bill, যে বিলটা অ্যাকসেপ্ট করবে, when he is of full age, যদি সে প্রাপ্তবয়স্ক হয় মানে মাইনর না হয়, is liable on it, এটার উপর সে লায়াবল হবে থ্রো ইট ওয়াজ ড্রন when he was a minor, though it was drawn when he was a minor। মানে যে সাবমিট করছে তাকে সে মাইনর হলেও যার কাছে সাবমিট করতে সে যদি প্রাপ্তবয়স্ক হয় তাহলে সে অ্যাকসেপ্ট করতে পারবে, অ্যাকসেপ্ট করবে। A minor can acquire rights on the instrument, right acquire করতে পারবে। His right as paying, endorsee or holder are not affected হবে না। All parties are liable to the minor এর প্রতি। Minor can sue by his next friend prior parties upon the instrument। তাহলে মাইনর যদি মানে সুও করতে পারবে ইনস্ট্রুমেন্টের অন্যান্য পার্টির প্রতি। A minor on attaining majority cannot renew the instrument executed by him when he was a minor। যখন সে আবার ম্যাচিউরড হয়ে যাবে আবার এটা রিনিউ করতে পারবে না কিন্তু যেটা সে মাইনর থাকা অবস্থায় এক্সিকিউট করছিল। Minor will not be liable even if he falsely represent that he is of full age। যদি এটা সে মাইনর থাকা অবস্থায় কোনো ফলসলিও আপনার প্রেজেন্ট করে থাকে সেই কারণে তা সে লায়াবল হবে না যখন যদি পরবর্তী সে ফুল এজ যে বা প্রাপ্তবয়স্ক। তো দ্যাট মিনস বোঝা যাচ্ছে যে মাইনর করতে পারবে, সব ফর্মালিটিস চলবে তাকে ছাড়া, মানে তাকে কোনো কিছুতে ইনভলভমেন্ট করা যাবে না। বুঝা গেছে? জি স্যার, বুঝতে পারছি। তারপর হচ্ছে what is notice of dishonor, in what different ways may an instrument may dishonor। Notice of dishonor is a notice given by the holder of a bill of exchange or promissory note
to the drawer or endorser showing that the acceptance of payment has been refused. Notice of dishonor is also known as a certificate of protest or certificate of dishonor. এটা তো বুঝতেছি। আর ওয়েস কিভাবে কিভাবে হয় ডিসঅনারটা? An instrument may be dishonored in two ways, হয় নন অ্যাকসেপ্টেন্স এর মাধ্যমে হয় অথবা নন পেমেন্টের মাধ্যমে হয়। Dishonor by non-acceptance. An instrument is dishonored by non-acceptance in the following cases: when there are several drawers, refusal by any one of them will leads to dishonor. কয়েকজন ড্রয়ার আছে, যে কোনো একজন যদি রিফিউজ করে তাহলে এটা ডিসঅনার হবে। Where the drawer is not able to contract, the instrument may be treated as a dishonor. তাহলে ড্রয়ার এখানে কন্ট্রাক্ট বলতে কার সাথে? ড্রয়ের সাথে। Where the drawer is not able to contract, the instrument may be treated as a dishonor. কন্ট্রাক্ট এটা কার সাথে বোঝাচ্ছে? বলেন। যখন স্যার আসলে সে চুক্তি করার যোগ্য না, এটা আসলে কারোর সাথে না, যেমন সে সিগনেচার করার অ্যাবিলিটি রাখে না, হতে পারে সে মাইনর, সেই ক্ষেত্রে এটা হতে পারে না স্যার? আর কেউ বলবেন কিছু? যে কোনো কারণে হইতে পারে, হয়তো ফলটা মানে হয়তো জয় হয়তো অ্যাকসেপ্ট করতে না পারে বা অ্যাকসেপ্টারও অ্যাকসেপ্ট করতে না পারে। এইখানে ধরুন এই দুইজন, যে দুইজনের সাথে তার রিলেশন, সে দুইজনের যে কোনো কারোর সাথে যদি কন্ট্যাক্টটা করতে সে অসমর্থ হয় আর কি, তো সেই ক্ষেত্রে এটা ডিসঅনার হবে। In case higher presentation for acceptance is not needed, যেখানে acceptance-এর জন্য প্রেজেন্টেশনটা দরকার নেই, the bill is treated as a dishonor if it is not presented without presentation. এটা বাদ দিয়ে নি, পয়েন্ট দরকার নেই। এটা ওই দুইটা কথা বলে হয়ে যাবে, উপরে দুইটা কথা একটু কনফিউশন অ্যারেজ করবে ব্যাপার। তারপর dishonor by non-payment, an instrument is dishonor by non-payment বুঝতেছে when the maker or acceptor of the instrument makes fault of the pay the same, যদি ডিফল্ট হয় পে করতে সেটা হবে। আজকে তাহলে এই দুটোর মধ্যে রাখতেছি। ওকে স্যার। সি নাম্বার পয়েন্টটা বাদ দিয়ে দিন, এটা ইনক্লুড করার দরকার নেই। ওখানে বি আর রোমান 2 তে এই নিজের এই জিনিসটাই দিবেন আর কি। কারো কোনো কোশ্চেন আছে? না, ঠিক আছে স্যার। হ্যাঁ ঠিক আছে স্যার। ঠিক আছে, আমরা নেক্সট ক্লাসে, আগামীকাল হবে আমার নেক্সট ক্লাস 9:30 থেকে, ডিফারেন্সিয়েট বিটুইন জেনারেল ক্রসিং এন্ড স্পেশাল ক্রসিং দিয়ে শুরু করবো আর কি। ওকে স্যার। ওকে স্যার।
আছে, আল্লাহ হাফেজ তাহলে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম।